আজকে আমরা পড়াবো স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান, যার মধ্যে আছে মিন, মিডিয়ান এবং মোড। মিন, মিডিয়ান, মিন এদেরকে বলা হয় তিনটেকে কেন্দ্রগামিতার পরিমাপক, কেন্দ্রগামিতার পরিমাপক বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর মধ্যে মিন বা গড়, সেটা সম্বন্ধে তোমরা ছোটবেলা থেকেই জানো, বললে তোমরা গড় গড় করে অনেক কিছুই বলতে পারো। তাহলে গড় কাকে বলে জানো, সেটা নিয়ে আমার আর বলার কোনো জায়গা নেই, জানিও না কিছু, বলবো কি। দেন হচ্ছে মিডিয়ান, মিন, মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মধ্য। এটার মানে কি? এটা মানে হচ্ছে এমন একটা ভ্যালু, জনসংখ্যার এমন একটা ভ্যালু যার থেকে 50, যার থেকে বেশি পাওয়া পরিসংখ্যার সংখ্যা আর কম পাওয়া পরিসংখ্যার সংখ্যা সমান। ব্যাপারটা কেমন? ধরা যাক কোন পরীক্ষায় 100 জন পরীক্ষা দিয়েছে, একটা নম্বর আছে, কিছু নম্বর একটা পরীক্ষা হয়েছে, 100 জন পরীক্ষা দিয়েছে। এবার মিডিয়ান বা মধ্যমা হচ্ছে এমন একটা মান যে মানের থেকে বেশি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, কম পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যাও 50। 100 জন যদি দিয়ে থাকে তাহলে 50 জন ওই নম্বরের থেকে বেশি পেয়েছে আর 50 জন ওই নম্বরের থেকে কম পেয়েছে। এই নম্বরটাকে আমরা বলি মিডিয়ান। এই মিডিয়ান ব্যাপারটা কিরকম, আমরা অন্যভাবেও ব্যাখ্যা দিতে পারি। কিভাবে? ধরে একটা পরীক্ষায় যে ছাত্রছাত্রীরা নম্বর পেয়েছে, তাদেরকে আমি যদি সবচেয়ে কম নম্বর পাওয়া স্টুডেন্টটা থেকে সবচেয়ে বড় নম্বর এরকম পরপর করে দাঁড় করিয়ে দিই লাইনে, ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটা কত নম্বর পেয়েছে, সেই নম্বরটাকে আমরা বলি মিডিয়ান। ঠিক মাঝখানে যে ছেলেটা আছে। এবং এক্ষেত্রে দেখো, মোট ছাত্র সংখ্যা যদি 100 হয় তাহলে তুমি মাঝখানে, ঠিক মাঝখানে কাউকে পাবে না। 50তম ছেলেটাকে যদি ধরো তাহলে তার বাঁদিকে আছে 49 জন, ডান দিকে আছে 50 জন, ফলে ঠিক মাঝখানে কাউকে পাবে না। কিন্তু যদি 101 জন হয় তাহলে দেখো ঠিক 51তম ছেলেটা বা স্টুডেন্টটা, তার বাঁদিকে আছে 50 জন, ডান দিকে আছে 50 জন, সে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন যদি 101 জন হয় তাহলে আমরা বলি ওই 51তম ছেলেটা কত নম্বর পেয়েছে, সেটাই হচ্ছে মিডিয়ান। যেমন ধরো যদি 11 জন পরীক্ষার্থী হয় তাহলে ঠিক মাঝখানে যে পেয়েছে, মানে 11 জন হয়, তাহলে ষষ্ঠ ছেলেটা, আর তার বাঁদিকে 5 জন আছে আর পরে 5 জন আছে আর সে মাঝখানে একজন, 11 জন, তাহলে ষষ্ঠ ছেলেটা কত নম্বর পেয়েছে, সেটা হচ্ছে মিডিয়ান। এরকম ভাবে আমরা মিডিয়ান বের করে তার প্রাপ্ত নম্বরটা কত, সেটা হচ্ছে মিডিয়ান বা মধ্য। তারপরে আসে গড় বা ভূইষ্ঠ। এই যে মিন, মিডিয়ান, মোড, এর মধ্যে ভূইষ্ঠক এইটাই একমাত্র ডেটা এটার তুলনামূলকভাবে বিশ্বাসযোগ্যতা বা প্রয়োগ অনেক কম। বিশ্বাসযোগ্যতা বা প্রয়োগ কেন কম? কারণ হচ্ছে এই মোড বের করার অনেক রকম ফর্মুলা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যে ফর্মুলা দিয়ে করবে আলাদা আলাদা উত্তর পাবে। এক একটা ফর্মুলা দিয়ে করবে এক এক রকম উত্তর পাবে। তাহলে তিনজন যদি তিনটে ফর্মুলা দিয়ে মোড বের করে একই ডেটা, তাহলে তিনজনের 3 রকম উত্তর আসে। সেই জন্য এই ডেটাগুলোটা, এইটা হচ্ছে সবচেয়ে আনরিলায়েবল ডেটা বলা হয়ে থাকে, কারণ এর তো কোনো নিশ্চিত মান নেই, এক একজন এক এক রকম বের করবে। 2 নম্বর কারণ হচ্ছে
একটা ডেটার একটা যদি আমাকে তথ্য দেওয়া হয় রাশিবিজ্ঞানের কিছু রাশিবিজ্ঞানের তথ্য, তার থেকে একটাই গড় বেরোয়, একটাই মধ্যমা বেরোয়। কিন্তু তুমি এমনও ফর্মুলা আছে যে বা এমন সংজ্ঞা আছে যার সাথে করলে তুমি একটা ডেটারই একই ফর্মুলা প্রয়োগ করে 3টে 4টে 5টা তুমি মোট পেতে পারো। অর্থাৎ একই ডেটার একাধিক মোড থাকতে পারে। সেই ধরনের ডেটাকে আমরা কি বলি? মাল্টি মোডাল ডেটা। মাল্টি মোডাল ডেটা। আর 10 মিনিট আমাদের এটা চলবে। 10 মিনিট ধরে আমরা এখানে এটা গল্প করব, তারপর আমরা পড়াবো মোডের গল্প, কখন মোড থাকে কখন মোড থাকে না ইত্যাদি। আর আমাদের এই পড়াটা তাহলে কি হলো, একই ডেটার একাধিক মোড থাকতে হবে। এবং শুধু তাই নয়, এমনও ডেটা আছে যার কোনো মোড নেই, এমনও ডেটা আছে যার কোনো মোড নেই। তাহলে আমাদের জানতে হবে কখন একাধিক মোড থাকে, কখন কোনো মোড থাকে না, এগুলো আমাদের জানতে হবে। কি করে আমরা একটা ডেটা দেখে বুঝবো যে এর কোনো মোড আছে কিনা, থাকলে কটা আছে, না থাকলে কেন নেই, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমি সব পিডিএফ এ যথাসময় লিখে দেবো, তোমাদের এগুলো লিখতে হবে না, ভালো করে শুনে আর ভিডিওটা দেখবে। সেটা হচ্ছে কখন একটা ডেটার মোড থাকে না। এইটা কোনো বইয়ে পরিষ্কার ভাবে কিন্তু লেখা নেই, তোমাদের মাধ্যমিক লেভেলে। তাহলে জেনে রাখো কখন মোড থাকে। দু রকম ক্ষেত্রে হয়, দু রকম ডেটা হয়। এক হচ্ছে ডিসক্রিট ডেটা আর দুই হচ্ছে ক্লাসিফাইড ডেটা। ডিসক্রিট ডেটা, ক্লাসিফাইড মানে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 করে যে ডেটা গুলো থাকে তাকে বলে শ্রেণী পরিসংখ্যান। আর ডিসক্রিট ডেটা কাকে বলে? 5 পেয়েছে 10 জন, 6 পেয়েছে 10 জন, 7 পেয়েছে 10 জন, 8 পেয়েছে 10 জন, এরকম। যেমন ধরো আমি এটা লিখি, ধরো 5 পেয়েছে মার্কস, নাম্বার অফ স্টুডেন্ট, this is called fi, this is called xi। 5, 6, 7, 8, 9, 10, ধরো 3 জন, 5 জন, 10 জন, 15 জন, 7 জন, 2 জন, এরকম একটা ডেটা। This data is called discrete data। আবার ধরো আমি যদি বলি মার্কস 3 to 10, 10 to 17, 17 to 30, ধরো 30 to 40, 40 to 50, এরকম যদি থাকে। নাম্বার ফ্রিকোয়েন্সি আমি যদি বলি 3, 8, 12, 7, 5। This is classified data, this is called discrete data। ডিসক্রিট ডেটায় কখন কখন মোড থাকে না? যখন এই সব কটা ভ্যালু সমান হয়ে যায়। 5 পেয়েছে 5 জন, 6 পেয়েছে 5 জন, 7 পেয়েছে 5 জন, 8 পেয়েছে 5 জন, 9 পেয়েছে 5 জন, 10ও পেয়েছে 5 জন, তখন এর কোনো সরি, সব কটাই পেয়েছে 5 জন করে, 5 জন 5 জন, তখন এর কোনো থাকে না, কি বলে, মোড থাকে না। তাহলে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে কখন মোড থাকে না? যখন সবকটা ভ্যালুর জন্য ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়। ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রে কখন হয়? ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রেটা অনেক বইয়ে ভুল লেখা আছে, অনেক বইয়ে ভুল লেখা আছে। দেখবে লেখা আছে যখন সবকটা শ্রেণীর পরিসংখ্যা সমান হয়। অর্থাৎ এইটার বদলে সবকটাই যদি 10, 10, 10, 10, 10 হয়ে যায়, অল হ্যাজ সেম ফ্রিকোয়েন্সি বলা আছে। দেখবে সবকটা শ্রেণীর পরিসংখ্যা যদি সমান হয় তাহলে মোড থাকে না। কিন্তু এই ডেটাটার ক্ষেত্রে এটা ভুল, এটা সবকটা ফ্রিকোয়েন্সি সমান কিন্তু এর মোড আছে, কিন্তু এর মোড আছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে মোড থাকে না। ভালো করে জেনে, মোড কখন থাকে না? যখন ফ্রিকোয়েন্সি ডেনসিটি সমান হয়, সবকটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি সমান।
এখানে কিন্তু দেখো সবকটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি সমান নয়। ফ্রিকোয়েন্সি ডেনসিটিকে কি দিয়ে লিড করে? ডিআই দিয়ে। ফ্রিকোয়েন্সি ডেনসিটি মানে কি? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস লেন্থ। তাহলে দেখো এখানে ক্লাস লেন্থ হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে 7, তার ফ্রিকোয়েন্সি ডেনসিটি 10/7। এটা দেখো, এটাও 17 থেকে 10 বাদ দিলে 7, এটাও 10/7। এটা দেখো 17 থেকে 30, 30 থেকে 17 বাদ দিলে 13, তাহলে এটা গেল 10/13। দেখেছো সমান হচ্ছে না কিন্তু ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এটা 10, এটা 1, এটাও 10, এটাও 1। সি all the frequency densities are not equal. ফ্রিকোয়েন্সি ডেনসিটি গুলো ইকুয়াল নয়, তার মানে এর মোড আছে। তাহলে কখন মোড থাকে না ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রে? যখন অল ফ্রিকোয়েন্সি ডেনসিটিস আর সেম ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এইটারই মোড থাকতো না যদি সবকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান হয়। যদি সবকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান হয় তখন ফ্রিকোয়েন্সি সমান হয়ে গেলে ফ্রিকোয়েন্সি সমান দৈর্ঘ্যও সমান, তাহলে দেখো সবার ফ্রিকোয়েন্সি ডেনসিটি সমান হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তার মোড রইল। এই জন্য মোড না থাকার শর্ত হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি অফ অল ক্লাসেস আর ইকুয়াল। When frequency density of all classes are equal, then there is no mode. Then there is no mode. মোড থাকে। তাহলে মোড না থাকার কারণটা বোঝা গেল। এক্ষেত্রে কি? ডিসক্রিট ডেটার ক্ষেত্রে সবার যদি ফ্রিকোয়েন্সি সমান হয় তখন মোড থাকে না। ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রে সবার যদি ফ্রিকোয়েন্সি ডেনসিটি সমান হয় তাহলে মোড থাকে। নেক্সট হচ্ছে কখন একাধিক মোড থাকে। কখন একাধিক মোড থাকে? কখন একাধিক মোড থাকে খেয়াল করো। এখানে দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 50। তাকিয়ে দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কটা আছে? দুটো। দুটো ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট, এইটা আর এইটা। সো ইট হ্যাজ মাল্টিপল ফ্রিকোয়েন্সি, টু মোড। And data with highest frequency is called mode. তাহলে সিন্স 15 হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যা কার? 6। তাহলে 6 হচ্ছে একটা মোড। 15 হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হচ্ছে আর একটা মোড। তাহলে এটার কটা মোড আছে? দুটো, একটা হচ্ছে 6 আর 8। তাহলে যখন নাকি দুটো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যখন একের বেশি থাকে তখন এর মোড অনেক বেশি থাকে। প্রশ্ন হচ্ছে সর্বাধিক কটা মোড থাকতে পারে এই ডেটাটার? সর্বাধিক মোড কটা থাকতে পারে? দেখো এটাও মোড হয়ে গেল, দেখো এইটা 15 করে দিলাম, এটাও মোড হয়ে গেল, দেখো এটা 15 করে দিলাম, এটাও মোড হয়ে গেল। কিন্তু যেই তুমি এটাকে 15 করে দেবে আর মোড থাকবেই না। তার মানে কি? সর্বাধিক মোড কটা থাকতে পারে? যতগুলো শ্রেণী আছে তার থেকে একটা কম। 1 2 3 4 5 6, এখানে 6টা শ্রেণী আছে, তাহলে এর সর্বাধিক 5খানা মোড থাকতে পারে। একই রকম এর ক্ষেত্রেও প্রযোজ্য। নাম্বার অফ ক্লাসেস যতগুলো হবে তার থেকে একটা কম। ধরো নাম্বার অফ ক্লাস যদি 10 হয় তাহলে সর্বাধিক কটা মোড থাকতে পারে? 9টা। নাম্বার অফ ক্লাস যদি 20 হয় তাহলে সর্বাধিক কটা মোড থাকতে পারে? 19টা। নাম্বার অফ ক্লাস যদি 5টা হয় সর্বাধিক কটা মোড থাকতে পারে? 4টা। ক্লিয়ার? আর সবচেয়ে কম কত? সবচেয়ে কম কত? 0 নেই। একটা শ্রেণীর মোড কটা থাকতে পারে? মিনিমাম নাম্বার অফ কটা মোড থাকতে পারে? 0টা। ম্যাক্সিমাম কটা থাকতে পারে? নাম্বার অফ ক্লাসেস -1 সবার ক্ষেত্রে। এক্ষেত্রেও তাই। যদি একাধিক মোড হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হতো তখন এটা হয়ে যেত। তুমি দেখো এই যে ভ্যালুগুলোর মধ্যে হাইয়েস্ট ডেনসিটি কোনটা? এইটা 10/7। 10/7 হচ্ছে হাইয়েস্ট ডেনসিটি। তাহলে এর দুটো মোড পাওয়া যাবে এই দুটো থেকে। এই ডেটাটার কটা মোড পাওয়া যাবে? দুটো। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডেনসিটি কোথায় আছে? দুটো। নর্মালি কি হয়, আমাদের মাধ্যমিকে যে শ্রেণীগুলো দেওয়া হয় তাদের দৈর্ঘ্যগুলো সব সমান থাকে, সেই জন্য সেখানে বলা থাকে যে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা সমান হলে মোড থাকে না। কিন্তু সবসময় যে তোমার শ্রেণী দৈর্ঘ্য গুলো সমান থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই জন্য সঠিক যদি বলতে হয় আমরা বলবো পরিসংখ্যা ঘনত্ব সমান হলে মোড থাকে।
তাহলে কখন মোট থাকে না আমরা জানলাম। কটা মোট থাকতে পারে সর্বাধিক, সবচেয়ে কম কটা থাকতে পারে, কখন একের বেশি মোট থাকতে পারে, সেগুলো আমরা এখানে জানলাম। ফার্স্ট উই হ্যাভ টু টাইপ অফ ডেটা। আমাদের দু ধরনের ডেটা আছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন ডেটা আর একটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যান। আমরা প্রথমে বিচ্ছিন্ন ডেটার ক্ষেত্রে দেখব মোট কিভাবে দেখব। মোডের ডেফিনেশন বলছে the variable with highest frequency, যে ভ্যালুটার পরিসংখ্যা সর্বোচ্চ সেই হচ্ছে মোড, সর্বোচ্চ পরিসংখ্যা। তার মানে বুঝতে পারছি এটা বের করা হচ্ছে ক্লাস 10 এর সবচেয়ে কঠিন অঙ্ক। তোমাকে দেখতে হবে এদের মধ্যে সবচেয়ে বড় কে, কি বড় একটা কাজ, সবচেয়ে বড় কে 12। এই 12 কার পরিসংখ্যা? 7। তাহলে এর মোট কত? 7। মোটকে বাংলায় বলে সংখ্যা গুরুমান বা ভূইষ্ঠ। এটাকে আমরা বলি সংখ্যা গুরু মান বা ভূইষ্ঠক, ভূইষ্ঠক বা সংখ্যা গুরু মান। তাহলে এইটা খেয়াল রাখবে। তার মানে বুঝতে পারছো সবচেয়ে কঠিন অঙ্ক কিন্তু ক্লাস 10 এর এটাই। এবার ধরো কখনো যদি দেখো দুটো পরিসংখ্যার সর্বোচ্চ সেই 12টা দুজনের আছে, 12টা কজনের আছে? দুজনের আছে। 12 ফ্রিকোয়েন্সিটা কজনের আছে? দুটো শ্রেণীর আছে। তখন আমরা বলবো এর ভূইষ্ঠক হচ্ছে 7 এবং 9। 7 এবং 9 এরা দুজনই হচ্ছে ভূইষ্ঠক। 7 ও ভূইষ্ঠক, 9 ও ভূইষ্ঠক। খুব কঠিন, এত কঠিন সূত্র আর ক্লাস 10 এ তুমি একটাও পাবে না। few examples related to this concept. তোমাকে বললো 5 আছে, 7 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 7 আছে, 6 আছে, 7 আছে, স্টার আছে। বললো বা এখানে x বললো x এর মান কত হলে, x এর মান কত হলে এই তথ্যের সংখ্যাগুরু মান 5 হবে। এই তথ্যের সংখ্যাগুরু মান 5 হবে। x এর মান কত? তুমি এখানে দেখো, এখানে আমরা যদি দেখি 5 আছে কবার? 1 2 দুবার আছে, 5 আছে দুবার। 7 আছে কবার? 1 2 3 বার। 3 আছে কবার? 3 আছে দেখো একবার। 3 আছে একবার। 2 আছে কবার? 2 আছে দেখো একবার। 6 আছে দেখো একবার। তাহলে এই তথ্য অনুযায়ী দেখো সবচেয়ে বেশি বার আছে কি? সবচেয়ে বেশি বার আছে কি? 7। তাহলে আমি যদি এক্সট্রা নেই ভাবি, তাহলে এই তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান হচ্ছে 7। কিন্তু আমাকে বলেছে সংখ্যাগুরু মান 5ও হতে হবে। তাহলে 5 যদি সংখ্যাগুরু মান হতে হয়, তাহলে 5-এর ফ্রিকোয়েন্সিও 3 হতে হবে। তা নাহলে তো 7 একা হয়ে রয়েছে। তার মানে x এর মানটা 5 হতে হবে। তার মানে x এর মান 5 হতে হবে। যদি 5 হয় তাহলে সংখ্যাগুরু মান কটা পাওয়া যাবে? দুটো। কি কি? 5 এবং 7। তাহলে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। খেয়াল রাখতে হবে যেটা সংখ্যাগুরু মান থাকবে তার যেন ফ্রিকোয়েন্সিটা সর্বোচ্চ বা অন্য কারোর সঙ্গে সর্বোচ্চ হলেও চলবে। অ্যাকচুয়ালি এই পরিসংখ্যাটা তাহলে x এর মান 5 হলে এই পরিসংখ্যাটা হয়ে যাবে কটা? পরিসংখ্যাটা সংখ্যাগুরু মান কটা হয়ে যাবে? দুটো, 5 এবং 7। এই প্রশ্নটাই আমি পাল্টে দিয়ে বলতে পারি সংখ্যাগুরু মান 7 হবে। তুমি দেখো সংখ্যাগুরু মান তো 7 হয়ে বসেই আছে। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে x এর মান যদি 5 হয়ে যায় তাহলে এটাও একটা সংখ্যাগুরু মান হয়ে যাবে। x এর মান যদি 5 হয়ে যায় তাহলে 7-এর সঙ্গে সঙ্গে 5ও একটা সংখ্যাগুরু মান হয়ে যাবে। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে কি না সংখ্যাগুরু মান শুধু 7 হবে। x এর মান দেখো 5 বাদে অন্য কিছু হলে, যদি x এর মান 4 হয় সংখ্যাগুরু মান 7,
এক্স এর মান যদি 2 হয় সংখ্যাগুরু মান 7, এক্স এর মান যদি 6 হয় সংখ্যাগুরু মান 7। শুধু সমস্যা কোথায় হচ্ছে, এক্স এর মান 5 হয়ে গেল, তখন 7-এর সঙ্গে সঙ্গে 5ও একটা সংখ্যাগুরু মান হয়ে যাবে। তখন এর উত্তরটা কি হবে, তখন উত্তর কি হবে, এক্স নট ইজ ইকুয়াল টু 5। খেয়াল রাখো, এক্স নট ইজ ইকুয়াল টু 5 বলেই এর পরিসংখ্যা এর সংখ্যাগুরু মান কত হয়ে যাবে, 7। 5 বাদে যা খুশি হোক না, 7ও হতে পারে। এক্স যদি 7 হয় এই পরিসংখ্যাটা 4 হয়ে যাবে, অসুবিধা নেই সংখ্যাগুরু মান হতে। কিন্তু সমস্যা কোথায় হবে, শুধু 5 হবে। সেজন্য এটার ক্ষেত্রে উত্তর কি হবে, এক্স নট ইজ ইকুয়াল টু 5। এবার আমরা আসি শ্রেণী পরিসংখ্যা বিভাজনের। শ্রেণী পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে মোট বা সংখ্যাগুরু মান বা বৈশিষ্ট্য বের করতে গেলে প্রথম যেটা খেয়াল রাখতে হবে, দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে শ্রেণীগুলো নিরবিচ্ছিন্ন আছে কিনা। এবছর যেমন সবকটা শ্রেণী নিরবিচ্ছিন্ন দিয়েছি, ফলে তোমাদের বছরে নিরবিচ্ছিন্ন শ্রেণী পড়ার সম্ভাবনা কম। নিরবিচ্ছিন্ন যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে নিরবিচ্ছিন্ন করে নিতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে শ্রেণীটাকে নিরবিচ্ছিন্ন করে নিতে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ যেটা হচ্ছে, সেটা দেখতে হবে শ্রেণীগুলোর দৈর্ঘ্য সমান কিনা। শ্রেণীগুলোর দৈর্ঘ্য সমান, ফার্স্ট তোমাকে, সেকেন্ড তোমাকে দেখতে হবে শ্রেণীগুলোর দৈর্ঘ্য সমান কিনা। এইটা তোমাদের মাধ্যমিকে দেখার খুব একটা দরকার নেই, কারণ মাধ্যমিকে শ্রেণীগুলো সব সমানই পড়বে। মাধ্যমিকে যা পড়বে শ্রেণীগুলো সমান পড়বে, তবুও দেখে নেবে, অভ্যাসে পরিণত করবে। কারণ একই জিনিস তোমরা উঁচু ক্লাসে গিয়েও পাবে, সে তুমি যে সাবজেক্ট নিয়েই পড়ো না, গিয়ে তুমি ওখানে পাবে। তাহলে তোমার এইটা তোমাকে কি দেখতে হবে, প্রথমে শ্রেণী পরিসংখ্যার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে শ্রেণীগুলো নিরবিচ্ছিন্ন আছে। যদি নিরবিচ্ছিন্ন না থাকে, নিরবিচ্ছিন্ন বানাতে হবে। 2 নম্বর দেখতে হবে সবকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান আছে কিনা। যদি না থাকে তাহলে অঙ্ক অন্যভাবে করতে হবে, কিন্তু আমাদের মাধ্যমিকে শ্রেণীগুলো সব সমানই থাকবে। অসমান শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট পরিসংখ্যা আমাদের সিলেবাসে নেই, কিন্তু তবু দেখি। তাহলে কিন্তু যেটা দেখতেই হবে সেটা হচ্ছে শ্রেণীগুলো নিরবিচ্ছিন্ন আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে নিরবিচ্ছিন্ন শ্রেণী না থাকলে নিরবিচ্ছিন্ন করে নেওয়া। তারপরে তোমাকে দেখতে হবে যে কোন শ্রেণীর পরিসংখ্যাটা সর্বোচ্চ, কোন শ্রেণীর পরিসংখ্যাটা সর্বোচ্চ, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই শ্রেণীটা হচ্ছে তোমার সংখ্যা গুরুমান শ্রেণী, সেটাকে আমরা বলি সংখ্যা গুরুমান শ্রেণী বা মোডাল ক্লাস। সংখ্যা গুরুমান শ্রেণী বা মোডাল ক্লাস। First, you have to make all the classes continuous. Then you have to identify the modal class. যদি এখানে একের বেশি মোডাল ক্লাস থাকে, তাহলে একের বেশি মোড থাকবে। এই ধরনের অঙ্ক মাধ্যমিকে আসবে, কিন্তু বাড়িতে আমরা প্র্যাকটিস করি। অনেক সময় আমরা দিয়ে দেবো ইচ্ছে করে একটা শ্রেণী যার 2টো মোড আছে, আমরা প্র্যাকটিস করবো, শিখে রাখতে তো অসুবিধা নেই। ক্লিয়ার? এইটা যেটা শিখে না রাখার জন্য বা একটু বাড়তি আমি ভুগেছিলাম আমাদের সময় অ্যাডিশনাল ম্যাথমেটিক্সে, একটু বাইরে থেকে প্রশ্ন দিয়েছিল, যে কারণে আমি পারিনি। ওই জন্য পুরোটা শিখে রাখা ভালো, ওরকম আর এখন আর হয়, ওইটা এখন আর। সেটা কি হলো, আবার ইয়ে করছিস কেন? তাহলে আমাদের প্রথম দুটো কাজ আমরা পেয়ে গেলাম। মোডাল ক্লাস আইডেন্টিফাই করার পর আমরা কি করব, করার পর আমরা একটা সূত্র, এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলব এবং সূত্রে যে যে জিনিসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব, করে বসিয়ে দিয়ে বা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে হবে। এই হলো সোজা কাজ, খুব সোজা। সূত্রটা মুখস্থ করতে হবে, সব জিনিসগুলো লিখে লিখতে হবে। তুমি যদি বারবার প্রতিটা লিখে করো, তাহলে তুমি আর ভুলবে না কোনটা কি জিনিস, কিভাবে আইডেন্টিফাই, ভুল হবে না। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে মোডের সূত্র, প্রথমে হচ্ছে মোডের ফর্মুলাটা দিই।
মোট বা সংখ্যা গুরু মান ইজ ইকুয়াল টু এল প্লাস এফ মাইনাস f1 বাই 2f মাইনাস f1 মাইনাস f2 ইন্টু সি। অনেক কিছু আছে, সেগুলোর মানে কি প্রতিটা অঙ্ক যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখনও লিখবে। এখানে এল হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন সীমানা, ইকুয়াল টু করে যা ভ্যালু পাবে লিখে নেবে। এফ হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যা, তার মানে সবচেয়ে বড় পরিসংখ্যা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটা। সি হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর দৈর্ঘ্য, আগে এইটা লিখে নেবে, এল এফ সি প্রথমে লিখে নেবে, তাহলে আমরা লিখতে সুবিধা। f1 হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, তার মানে সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ পরিসংখ্যাটা যেটা আছে ঠিক তার উপরের পরিসংখ্যাটা f1। f2 কি হলো সংখ্যা গুরুমান শ্রেণীর ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা, ইকুয়াল টু লিখে ফেলবে, ইকুয়াল টু করে সবকটা লিখে ফেলবে। এবার তোমার কাজ হচ্ছে ফর্মুলায় বসিয়ে মানটা বের করা। সুতরাং মোড ইজ ইকুয়াল টু, এবার তুমি মানটা বসিয়ে হিসাব। এবার আমি একটা ডেটা নিই, সেখান থেকে আইডেন্টিফাই করে এগুলো বসাবো, ফলে আমার এইগুলো বসানো থাকবে, শুধু ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দাও, ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি প্রথমে একটা ডেটা নেব যেটা হচ্ছে কন্টিনিউয়াস নয়। ধরো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 এবং 30 থেকে 34। তাহলে প্রথমে আমরা দেখলাম কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস নয় মানে তাকে আমাদের কন্টিনিউয়াস বানাতে হবে। তাহলে আমরা কি করলাম, শ্রেণী সীমানা, তাহলে 4.5 থেকে 9.5, এদিকে 0.5 অ্যাড হবে, 9.5 থেকে 14.5, 14.5 থেকে 19.5, 19.5 থেকে 24.5, 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5। নেক্সট আমরা কি দেখবো বলেছিলাম, শ্রেণী দৈর্ঘ্য গুলো সমান আছে কিনা। হ্যাঁ, আমার শ্রেণী দৈর্ঘ্য গুলো সবকটা সমান আছে, দেখে নিলাম। পরিসংখ্যা এফআই, এগুলো এরকম এফআই লিখবে, এফআইটা না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে, এখানে তুমি বসাতে পারবে। ধরো 5, 10, 15, 22, 18, 7। তাহলে দেখো তো সর্বোচ্চ পরিসংখ্যা কত, সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে 22। তাহলে এখানে লিখবে সর্বোচ্চ পরিসংখ্যা ইকুয়াল টু 22। তাহলে 22 কোন শ্রেণীতে আছে, এইটা খেয়াল রাখো, এটা না কিন্তু, এইটা নেবে না কিন্তু, নেবে এইটা। সুতরাং কি মোড শ্রেণী কোনটা, 19.5 থেকে 24.5। তাহলে মোট ক্লাসটা তুমি আইডেন্টিফাই করে ফেললে। তার লোয়ার বাউন্ডারি কত, 19.5, তার পরিসংখ্যা কত, ইকুয়াল টু 22, তার দৈর্ঘ্য কত, 5, তার আগের শ্রেণীর পরিসংখ্যা কত, 15, তার পরের পরিসংখ্যা কত, 18। সব লিখে ফেললাম। তাহলে মোট কত হলো, 19.5 যোগ
কত হলো 22 বিয়োগ 15 বাই 2 ইন্টু 22 বিয়োগ 15 বিয়োগ 18 ইন্টু 5। এবার হিসাব করো, মোট পেয়ে যাও। এবার হিসাব করলেই মোট পেয়ে যাবো। ধরো এটা একটা ডেটা, আমরা এখন এই ডেটাটার সংখ্যা গুণমান বের করব। দেখো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা কত 27, তার মানে আমার ভূইষ্ঠক বা সংখ্যা গুণমান শ্রেণী কোনটা, এটা যে শ্রেণীটা সেটাকে এরকম ভাবে রাউন্ড আপ করে রাউন্ড করে মার্ক করে নেবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। এরকম মার্ক করে নিয়ে পাশে লিখে নেবে সংখ্যা গুণমান শ্রেণী, তাহলে কিন্তু তোমার ভুলটা কম হবে। বোঝা গেছে? সংখ্যা গুণমান শ্রেণী এরকম পাশে লিখে নিতে হবে। এবার আসো, সংখ্যা গুণমান শ্রেণী তোমার চেনা হয়ে গেছে, এবার তুমি আইডেন্টিফাই করো কোনটা। তুমি কি করবে, অঙ্কটা নিয়ে এখানে প্রথমে লিখবে সর্বোচ্চ পরিসংখ্যা 27, সুতরাং সংখ্যা গুণমান শ্রেণী কত হলো 25 থেকে 35, সুতরাং এল ইজুকাল টু সংখ্যা গুণমান শ্রেণীর নিম্নসীমা ইজুকাল টু 25, এফ ইজুকাল টু সংখ্যা গুণমান শ্রেণীর পরিসংখ্যা ইজুকাল টু কত 27, সি ইজুকাল টু সংখ্যা গুণমান শ্রেণীর দৈর্ঘ্য কত 10, শ্রেণী দৈর্ঘ্য কত 10। নাও এসো এফ ওয়ান ইজুকাল টু সংখ্যা গুণমান শ্রেণীর পূর্বের পরিসংখ্যা বা পূর্বের শ্রেণীর পরিসংখ্যা কত 27-এর আগে কত 15। এফ টু ইজুকাল টু সংখ্যা গুণমান শ্রেণীর পরের পরিসংখ্যা কত 22, পরের কত 22। এবার তুমি বের করে নাও, সুতরাং মোট ইজুকাল টু কত দেওয়া হলো 25 যোগ সর্বোচ্চ হচ্ছে 27 বিয়োগ 15 বাই 2 ইন্টু 27 বিয়োগ 15 বিয়োগ 22 ইন্টু 10 করে এবার তুমি ক্যালকুলেশন করলে 25 যোগ 27 থেকে 15 বাদ দিলে 12, নিচে 27 দুগুণে 54, 54 12 আর 10-এ 22 হয়ে গেল। 54 থেকে আমি এখানে কত হলো 27 থেকে 15 বাদ দিলে 22, সাথে 12 17 হচ্ছে বোধ হয় না, কত হচ্ছে 54 বিয়োগ 15 বাই 37 17 ইন্টু 10 করে যা হবে তাই, করে যা হবে তাই। ক্লিয়ার? হ্যাঁ, এই হলো আমাদের অঙ্ক। ওকে, আর এক ধরনের অঙ্ক এখান থেকে আসে। ধরো এইটার ক্ষেত্রে আমি এই যে মানটা পাওয়া গেল, এই যে মানটা ভূইষ্ঠক মানটা পাওয়া গেল, অনেক সময় দেখা যায় অঙ্কে তোমাকে ভূইষ্ঠকটা বলে দিল, ভূইষ্ঠকটা বলে দিল 27টা বলে দিল না, এই 27টা বলে দিল না, কিন্তু ভূইষ্ঠকটা বলে দিল, কিংবা ভূইষ্ঠকটা বলে দিল 15টা বলে দিল না, 15-র জায়গায় 15টা কেটে এখানে একটা এফ লিখে দিল, দিয়ে ভূইষ্ঠকে যে মানটা পেয়েছে সে মানটা বলে দিয়েছে, ভূইষ্ঠক এত হবে। ক্লিয়ার? হ্যাঁ, কিংবা ধরো 22টা বলে দিল, 15টা বলে দিচ্ছে 22টা বলে দিল, অজানা ফ্রিকোয়েন্সি, সেরকম অঙ্ক হতে পারে। তাহলে এই ক্যালকুলেশনটা কত হলো তোমরা করে নিতে পারবে। ধরে নাও অঙ্কটা এরকম আছে, এখানে এফ দিয়েছে, দিয়ে মোটটা এরকম বলে আমাকে এফ এর মান বের করতে হবে, তাহলে মোট কত 32 পূর্ণ 1-এর 17, 32 পূর্ণ 1-এর 17 কোথায় আছে 25 থেকে 35-এর মধ্যে, আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে।
সুতরাং 25 থেকে 35 হচ্ছে মোডাল ক্লাস, তার মানে এটা সর্বোচ্চ পরিসংখ্যা। এবার বাদ বাকি গুলো সব লিখে ফেললে, যেটা জানা নেই সেটা এফ দিয়ে লিখবে, যেটা জানা নেই সেটা এফ দিয়ে লিখবে। এটা এফ, এটা 22, এটা 27, এটা 10, এটা 25। এবার সমীকরণে বসিয়ে দিলে, অজানা রাশি আছে, একটা সমীকরণ তৈরি হয়ে গেল, যে সমীকরণটা সমাধান করলেই তুমি এফ এর মানটা পেয়ে যাবে। এখান থেকে এই ধরনের আর এক রকমের অঙ্ক তৈরি করা যায়। নাও উই স্টার্ট মিডিয়ান। এখন আমরা পড়াবো মিডিয়ান। মিডিয়ান মানে কি আমরা আগে বলেছি, যে ঠিক মাঝের ভ্যালুটা, যার থেকে কম আছে 50%, বেশি আছে 50%। এইটা করতে গেলে সামেশন এফআইটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এন, সামেশন এফআই। যোগ করো, 5 3 8 8 16 সাথে 23, 23 আর 11 34। দেখো 34 হলো ইভেন। এরকম দুটো ব্যাপার আসতে পারে, এইটা ইভেন হতে পারে, অড হতে পারে। আমি পাশাপাশি সাইমালটেনিয়াসলি দেখাচ্ছি, দুরকম ডেটা আসবে না, কখনো দুরকম ফ্রিকোয়েন্সি থাকে না। আমি বোঝানোর জন্য, ধরো এটা হলো 8, এটা 7, এটা 5, এটা 6, এটা 9, এটা হয়ে গেল 12। দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 8 7 15 20 26 35 47। দেখো এটা হয়ে গেল অড। তার মানে এরকম ডেটার ক্ষেত্রে কখনো টোটাল ফ্রিকোয়েন্সিটা যুগ্ম হতে পারে, টোটাল ফ্রিকোয়েন্সিটা অযুগ্ম হতে পারে। মনে রাখবে এই ডেটার ক্ষেত্রে অযুগ্ম হলে এক পদ্ধতি, যুগ্ম হলে আর এক পদ্ধতি, এইরকম ডিসক্রিট ডেটার ক্ষেত্রে। আর ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রে যুগ্ম অযুগ্মতে কিছু আসে যায় না, পার্থক্য হয়। তাহলে এইটা হলো অড। প্রশ্ন হচ্ছে ইভেন হলে আমরা কি করি? ভালো করে দেখো, 4টে আঙুল। আমি যদি তোমাকে বলি মাঝখানে কে আছে, তুমি বলতে পারবে না কি আছে। তুমি যদি এটাকে মাঝখানে ধরো, এর দেখো এইদিকে একটা আর এইদিকে দেখো দুটো, তার মানে মাঝখান হলো না। এটাকে যদি মাঝখান ধরো, এদিকে দুটো, এদিকে একটা, মাঝখান হলো না। তাহলে এখানে অ্যাকচুয়ালি 4টে হয়ে গেলে মাঝখানে কেউ নেই, 6টা হয়ে গেলে মাঝখানে কেউ নেই। কে কাকে ধরবে? এদিকে যদি ধরো, এদিকে 3টে, এদিকে 2টে। তাহলে যখন নাকি ইভেন হয়ে যায় তখন মাঝখানে কাউকে পাওয়া যায় না। কিন্তু দেখো যদি যুগ্ম হয়ে যায়, মাঝখানে কে আছে? এর দেখো এদিকে 2জন, এদিকে দেখো 2জন। তাহলে এরকম যখন অযুগ্ম হয় তখন মাঝখানের একটা ছেলে পাওয়া যায়। এই 47টা ছেলেকে যদি পরপর দাঁড় করাও, ছেলে বা মেয়ে পাশাপাশি দাঁড় করাও, তুমি দেখবে মাঝখানে একজনকে পাবে। কিন্তু যদি 34 জনকে দাঁড় করাও, মাঝখানে কাউকে পাবে না। তাহলে এরকম ক্ষেত্রে n/2, n/2 মানে কত? 17। তাহলে 17 এবং 18, n/2 করার পর 17 করবে, করেই তার পরেরটা নিয়ে নেবে, 17 এবং 18। এই দুটোর গড় নিলেই আমরা মধ্যমা পেয়ে যাবো। কি পেয়ে যাবো? মধ্যমা। মিডিয়ান বের করার নিয়ম কি? যখন যুগ্ম হয়ে যাবে তখন আমরা দেখবো, যুগ্ম হয়ে গেলে 34 হয়েছে, তাহলে 17 এবং 18, তার মানে 17 নম্বর ছেলে আর 18 নম্বর ছেলের নম্বর দুটো দেখবো, দিয়ে তার গড় করে দিতে হবে, এভারেজ বাই 2, যুগ্ম হবে। যদি অযুগ্ম হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, n+1/2। নিয়মটা দেখো, n+1/2, তার মানে 48/2, তার মানে 24, তার মানে 24 নম্বর ছেলেটার ভ্যালু হয়ে যাচ্ছে মিডিয়ান। তাহলে যখন নাকি যুগ্ম হয় তাহলে তখন দুটো মান বের করতে হয়, করে তাদের অ্যাভারেজ করতে হয়। যদি অযুগ্ম হয় তাহলে মাঝের যে ভ্যালুটা আছে সেটা বের করে। আর এইগুলো করার জন্য, মিডিয়ান করার জন্য আমাদের কি করতে হয়? মানগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে, ছোট থেকে বড় সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে পারো। সাজাতে কি শব্দটা বললাম? ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এইটা, তাহলে ধরো এখানে 34 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি 37 আমরা কিভাবে লিখবো? যে 37 ইজ ইভেন, 37 ইভেন নাম্বার, হেন্স 34 even number. So 34/2 is equal to 17th and 18th value.
কি? So median is equal to average of 17th and 18th value. মিডিয়ান কি ফর্মুলা? ইভেন হয়ে গেলে অ্যাভারেজ অফ n/2, দ্যাট ইজ 17th হিয়ার and 18th ভ্যালু, এদের অ্যাভারেজটা হয়ে যাবে মিডিয়ান। অড হয়ে গেলে কি হবে? এই ভ্যালুটা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 17th ভ্যালু আমরা কি করব? অর্থাৎ আমি যদি মনে করি 34টা স্টুডেন্ট আছে, আমি পরপর তাদেরকে দাঁড় করিয়েছি কম নম্বর থেকে বেশি নম্বর পর্যন্ত, তাহলে 34 নম্বরের রেজাল্টটা আমাকে বের করতে হবে। তুমি দেখো এইটা বের করতে গেলে আমাদের কি বের করতে হয়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ক্রমযৌগিক পরিসংখ্যা তোমরা আগে করেছো। তাহলে কত হলো? 5, আমি এইটারটা করছি, এটাটা পরে করছি। 5 আর 3 এ 8, 8 আর 8 এ 16, 16 আর 7 এ 23, 23 আর 6 29, 29 আর 5 এ 34 বের করে নিলাম। এবার এইটার মানে কি? মানে হচ্ছে তুমি যদি এই যে 34টা স্টুডেন্টকে কম নম্বর থেকে বেশি নম্বর পর্যন্ত সাজাও, তাহলে ছোট থেকে বড় সাজাচ্ছ, ছোট থেকে বড় সাজাচ্ছ, ছোট থেকে বড় সাজাচ্ছ। এরকম ভাবে যদি সাজাও, প্রথম 5টা পজিশনে কারা থাকবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই 5 পাওয়া 5টি ছেলে। তাহলে 1 নম্বর ছেলেটা কত পেয়েছে? 5। 2 নম্বর কত পেয়েছে? 5। 3 নম্বর কত পেয়েছে? 5। 5 নম্বর কত পেয়েছে? 5। তাহলে 5-এর পর থেকে শুরু হলো 6 থেকে 8 পর্যন্ত। খেয়াল করে দেখো, এটা মানে হচ্ছে ফার্স্ট টু ফিফথ। এটা মানে কিন্তু ফার্স্ট টু 8 নয়, এটা মানে ফিফথের পর থেকে 6 to 8, 6, 7, 8, এই 3টে পজিশনে কারা আছে? 6 পাওয়া ছেলেটা। তাহলে 6th পজিশনে যে ছেলেটা আছে, 6 নম্বর ছেলেটা কত পেয়েছে? 6। 7 নম্বর 6, 8 নম্বর 6, এইটা 16। 16 মানে কত? এটা এখানে 8তে শেষ হয়েছিল, তার মানে এটা হচ্ছে 9th থেকে 16। তাহলে 9th ছেলেটা কত পেয়েছে? 7। 10th 7, 11th 7, 16 7, এইটা মানে কত? 17 থেকে 23তম পর্যন্ত ছেলেটা। তাহলে 17 নম্বর ছেলেটা কত পেয়েছে? 8। এই যে পেয়ে গেছি 17 নম্বর ছেলেটা, ভ্যালু কত? 8। 18 নম্বর ছেলেটা কত পেয়েছে? সেও পেয়েছে 8। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা এই দুটো ভ্যালু বের করে নিতে পারি। কিভাবে বের করে? এর মানেটা বোঝা গেল। 5 মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পাওয়া হচ্ছে 5 পাওয়া ছেলেরা আছে। এটা 8 মানে 5-এর থেকে পর 6, 7, 8 পজিশনে 6 পাওয়া ছেলেরা আছে। এইটা 16 মানে এটা 8 মানে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পজিশনে আছে 7 পাওয়া ছেলেরা। তাহলে এখান থেকে এইটা বের করা খুব সহজ। তাহলে কি হচ্ছে? অ্যাভারেজ of 8 and 8, that is 8 plus 8/2 is equal to 8. এইটা হয়ে গেল মিডিয়ান। এইটা হয়ে গেল আমাদের মিডিয়ান। খুব কঠিন নিয়ম। প্রশ্ন হচ্ছে যদি অড হতো, অড হলে একই রকম ভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারতাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে আমরা এখান থেকে 24 নম্বর ছেলেটা বের করতে পারতাম। দেখো সেক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হতো? 8, 15, 15 আর 5 20, 20 আর 6 26, 26 আর 9 35, 35 আর 12 47। তাহলে দেখো ফার্স্ট টু 8 কত পেয়েছে? 5। এখানে 8তে শেষ, এটা 9তে শুরু হবে। 9th to 15th কত পেয়েছে? এরা 5 পেয়েছে। এরা কত পেয়েছে? 6। 15তে শেষ, এটা হচ্ছে 16th to 28 কত পেয়েছে? 7। 20তে শেষ, 21st to 26 কত পেয়েছে? 8। তাহলে 21st থেকে 26, এখানেই তো 24th আছে, তার 24th ভ্যালু তার মানে কত পেয়েছে? 7। তাহলে 7টা হয়ে গেল আমাদের মিডিয়ান। তাহলে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে মিডিয়ান বের করা এটা হলো নিয়ম। বলো কোনো সমস্যা আছে? নেক্সট দেখো কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন, যেরকম একটা দিয়ে বললো এর মিডিয়ান কত। মিডিয়ান বের করতে গেলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথম কাজটা কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে।
সবচেয়ে ছোট এরকম টিক দেবে 1, তারপরে দেখো 2 আছে দুটোকেই লিখতে হবে 2, এরকম টিক দেবে উপরে আর লিখবে। 2 এর পর কত আছে 5 বোধহয় না, 5 আর আছে নেই। তারপরে আছে 6 আছে, তারপরে দেখো 7 আছে, একটা 7 দুটো 7 লিখে দিলাম। তারপর দেখো 3টে 8 আছে, 3টে 8 লিখে দিলাম। তারপরে দেখো 9 আছে, তারপর দেখো 12 আছে। তাহলে এরকম ভাবে 9 মাথায় টিক দেবে, 12 মাথায় টিক দেবে, এরকম ভাবে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সবকটা লিখেছো। ফার্স্ট কাজ হচ্ছে সবকটাকে লেখা, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেভাবে। এইবার তোমাকে দেখতে হবে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কটা আছে, এরকম ভাবে দাগ দিতে হবে না, তোমাকে বোঝানোর জন্য। 12 নাম্বার। নাও সি 12 ইজ ইভেন, যুগ্ম। তাহলে কি হলো, 12/2 is equal to 6 and 7, তার মানে মিডিয়ান কি হবে, is equal to average of 6 and 7. Now go no, first, second, third, fourth, fifth, 6, first, second, third, fourth, fifth, 6, 6 ভ্যালু কত 7, এবং 7 ভ্যালু কত, it is also 7, so 7 plus 7/2 is equal to 7. ক্লিয়ার? তাহলে 7 plus 7 is equal to কত হয়ে গেল 7। তাহলে দেখো এইভাবে আমরা এটা বের করি। প্রশ্ন হচ্ছে যদি একটা কম থাকতো, যদি কোন একটা কম থাকতো, ধরো এই 7টা নেই, তাহলে একটা 7 কমে গেল, তাহলে দেখো কত হচ্ছে 11 নাম্বার, 11 is odd, 11 is odd, তাহলে মিডিয়ান ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 11 হয়েছে মানে, 11 হয়েছে মানে কত নম্বর ভ্যালুটা হবে, 11 plus 1/2 is equal to 6th value, first, second, third, fourth, fifth, 6, 7। এটা হচ্ছে আমাদের বের করার পদ্ধতি, এই ভ্যালুটা বের করার পদ্ধতি। এখানেও কি হয়, এখানেও কিছু মিসিং ফ্রিকোয়েন্সি থাকে। ধর আমি তোমাকে বলে দিলাম এইটা 7 না বলে এটা x বলে দিলাম, দিয়ে বললাম মিডিয়ান যদি 7 হয় তাহলে x এর মান বের কর, তো তুমি সমীকরণ তৈরি করে x বের করবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম যে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে আমরা মিডিয়ান কিভাবে বের করি, আর শ্রেণী পরিসংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ান বের করি সেটা আমরা আমাদের পরের ক্লাসে দেখব, পরের দিন ক্লাসে দেখব। আর মোডের একটাই সূত্র তোমাদের আমি বলেছি, আরো একটা সূত্র আছে সেটা আমি এখন বলিনি, কারণ সেটা করতে গেলে মিডিয়ানটা লাগবে, সেটা মিডিয়ান শেখার পর আমরা মোডের সেই সূত্রটা বলবো। ওই সূত্রটা দিয়ে কোনো অঙ্ক আসে না, এবং মজার ব্যাপার হচ্ছে তুমি ওই সূত্র দিয়ে যদি অঙ্ক করো আর মোডের যে সূত্রটা আমরা আজকে শিখিয়েছি সেটা দিয়ে যদি তুমি অঙ্ক করো, দুটো আলাদা রেজাল্ট পাবে। শুধু তাই না, মোডের যে সূত্রটা আমি বলিনি সেই সূত্র দিয়ে অঙ্ক করলে যে কোনো ডেটার একটাই মোড পাওয়া যায়, অর্থাৎ মাল্টি মোডাল ক্লাস বলে কিছু আর থাকে না। আর আজকে আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্র অনুযায়ী একটা ডেটার একাধিক মোড থাকতে পারে, অর্থাৎ মাল্টি মোডাল ক্লাস হতে পারে। অবজেক্টিভ থাকতে পারে, একটি সময় এত সর্বাধিক এতগুলি থাকতে পারে, অবজেক্টিভ, এই ধর্মগুলো অবজেক্টিভের জন্য লাগবে। তাহলে সেই ধর্মটা আমরা এখনো শেখাইনি, কারণ মিডিয়ান শেখানোর পর ওই ফর্মুলাটা বলবো, যেটা শিখতে তোমাদের, আমি ফর্মুলাটা বলতে যত সময় লাগবে তোমাদের তার চেয়ে কম সময় লাগবে শিখতে, মনে রাখতে একটু কষ্ট হবে, কারণ মাঝে মাঝে ভুলে যায় কোনটা আগে কোনটা পরে, এরকম একটা ব্যাপার আসে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। ভালো থাকবে তোমরা। বইয়ে যত রকম স্ট্যাটিস্টিক্যাল ডেটা পাবে তাতে মিন বের করতে বলুক, আর মিডিয়ান বের করতে বলুক, আর মোড বের করতে বলুক, আর ওজাই রাখতে বলুক, সব কটা দেখেই তোমরা মোড বের করবে, তাহলে প্র্যাকটিস হয়ে গেল। বইয়ে অনেক অঙ্ক আছে, দেখবে মিডিয়ান বের করো, মিন বের করো, ওজাই বাঁকো, মোড বের করো। আমরা কি করব, যাই থাকুক না কেন সব কটারই মোড বের, তাহলে মোডের অনেক অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। আর এই অঙ্ক মোটামুটি ফর্মুলা ভুলে না গেলে
এই অঙ্ক কেউ ভুল করে বলে না। আর যোগ বিয়োগ গুণ ভাগ যদি ভুল না করে তাহলে কোনো ভয়ের কিছু নেই।